প্রথমে যে অঙ্কটা আছে সে অঙ্কটা হলো মুন কোম্পানি, 5 নম্বর অঙ্ক। আমরা 5 নম্বর অঙ্ক করব মুন কোম্পানি। যেহেতু 3 ধরনের অঙ্ক, তা আমি এই চ্যাপ্টারে টোটাল 4টা অঙ্ক করাবো। ওই 4টা থেকে ইনশাল্লাহ পরীক্ষায় একটা মাস্ট আসবে ইনশাল্লাহ। এবং তোমরা দেখবা বিগত কোনো বছরই নাই যে বছর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে নাই। প্রত্যেক বছর আসে। চলো শুরু করি, তাহলে আমরা বোঝার চেষ্টা করব। দেখো, মুন কোম্পানি, আশা করি বইটা সবার সামনে আছে। কোশ্চেনটা পড়লে বোঝার বিষয়। এই পুরো চ্যাপ্টারটায় সূত্র নাই কোনো। এই চ্যাপ্টারটা ফ্লেক্সিবল বাজেট যে চ্যাপ্টারটা করলাম ওইটার সাথে যুক্ত, সম্পর্ক আছে। এখন তোমাদের প্রশ্ন ভালো করে বুঝলে এই চ্যাপ্টারের অঙ্ক অ্যান্সার করতে পারবা। আমরা 2-3টা অঙ্ক করলেই বুঝতে পারবো যে আসলে কি তোমরা অ্যান্সার করতে পারবা কি পারবা না। দেখো, মুন কোম্পানি ম্যানুফ্যাকচার 40,000 পার্টস অফ এ স্পেশালাইজ প্রোডাক্ট। মুন কোম্পানি মনে করো তোমরা নিজেরাই। আমরা আমাদের কোম্পানিতে 40,000 বিশেষ ধরনের পণ্য উৎপাদন করি। অল দিস লেভেল অফ অ্যাক্টিভিটি দ্য কস্ট পার পার্টস ইজ অ্যাজ ফলোস। আমরা যদি আমাদের উৎপাদন ক্ষমতা ব্যবহার করে এই পণ্যটা উৎপাদন করি, তাহলে এক একটা পণ্য উৎপাদন করতে যে ব্যয় হয় সেটা এখানে দেয়া আছে। কি কি দেওয়া আছে দেখো। ম্যাটেরিয়াল কস্ট 8 টাকা, মানে ওই পণ্যটা বানাইতে 8 টাকার কাঁচামাল লাগে। লেবার কস্ট, এটা লাগে 7 টাকা, পণ্য বানাইতে 60 টাকা লাগে। ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড 2 টাকা, মানে গ্যাস পানি বিদ্যুৎ এগুলো লাগে 2 টাকা। আচ্ছা, তারপর হলো ফিক্সড ওভারহেড, কারখানা ব্যয় মানে স্থির ব্যয়, এটা লাগে হলো 8 টাকা। এই টোটাল পণ্যটা যদি বানাই, একটা পণ্য বানাইতে আমাদের লাগবে হলো 25 টাকা। এখন নিচে বলছে an outside supplier has offered to sell। বাহিরের একজন বিক্রেতা আমাদের ফ্যাক্টরিতে আইসা আমাদেরকে বলল যে আপনি টু সেল 40,000 পার্টস ইচ ইয়ার টু দা কোম্পানি, টাকা 22 টাকা পার পার্টস। আমাদেরকে বলল আপনারা তো আপনাদের কারখানায় পণ্যটা বানান, 25 টাকা লাগে। তো আমরা আপনাদের কাছে এই পণ্যটা বিক্রি করতে চাই 22 টাকা করে, আপনি কি কিনবেন কিনা, মানে আমাদেরকে অফার দিল। এখন আমরা বিবেচনা করব আমরা কি আমাদের কারখানায় 25 টাকা দিয়ে বানাবো না বাইরেতে কিনে আনবো। পুরো শর্ত শুনতে হবে। তারপরে দেখো কি বলছে। ইফ দ্য কোম্পানি অ্যাকসেপ্ট দিস অফার, যদি কোম্পানি অফারটা গ্রহণ করে, দ্য ফ্যাসিলিটিস, তাদের সুবিধা হলো, নাও বিং ইউজ টু ম্যানুফ্যাকচার দ্য পার্টস কুড বি রেন্টেড টু অ্যানাদার কোম্পানি অ্যাট অ্যান অ্যানুয়াল রেন্টাল, টাকা 80,000। তারা এটা বলছে আমরা যদি 22 টাকা করে বাইরেতে কিনে আনি, তাহলে আমাদের একটা সুবিধা আছে। সুবিধা হলো আমাদের যে কারখানাটা পণ্য বানাইতাম, কারখানাটা তার ইউজ হবে না। আমরা যে মেশিনগুলো ব্যবহার করতাম সেটা তার ইউজ হবে না। এই ফাঁকে আমাদের কারখানা, আমাদের মেশিন অন্য কোম্পানির কাছে ভাড়া দিতে পারি। ভাড়া দিয়ে 80,000 টাকা ইনকাম করতে পারি। তারপরে বলা হয়েছে দেখো, হাউএভার দ্য কোম্পানি হ্যাজ ডিটারমাইন্ড দ্যাট, টাকা 6 টাকা পার ইউনিট অফ ফিক্সড ওভারহেড বিং অ্যাপ্লাইড টু দ্য পার্টস উড কন্টিনিউ ইভেন দ্য পার্টস পারচেস ফ্রম আউটসাইড। এছাড়াও আরেকটা শর্ত আছে। শর্তটা এরকম, আমরা যদি বাহির থেকে কিনেও আনি পণ্য, আমাদের একটা স্থির ব্যয় আছে, কারখানা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা 6 টাকা। যদি আমি বাইরের থেকে কিনাও আনি 6 টাকা লাগবে, এটা আমাদের বলছে। তারপরে বলছে রিকোয়ারমেন্ট, শুড দ্য পার্টস বি পারচেস ফ্রম আউটসাইড টু কন্টিনিউ টু প্রডিউস ইন দ্য ফ্যাক্টরি। জিজ্ঞেস করছে যে তুমি কি বাইরে থেকে পণ্যটা পারচেস করে মানে কিনে আনবা, না তুমি তোমার কারখানায় বানাইবা। তো এখন অঙ্ক করে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার কারখানায় বানাবো না পণ্যটা বাইরে থেকে কিনে আনবো। আমি একটা এক্সাম্পল বলি তোমাদের এই অঙ্কের কনসেপ্টটা বোঝানোর জন্য। আমরা সকালবেলা সবাই তো নাস্তা করি। মনে করো তুমি তোমার বাসায় যদি সকালবেলা 2টা পরোটা খাও, তাহলে তোমার ব্যয় হবে 25 টাকা। 2টা পরোটা খাইলে, বাসায় বৈশা খাইলে 25 টাকা। এটা তারা বলতেছে, আমাদের অঙ্ক বলতেছে। কারণ আমাদের ময়দা লাগবে পরোটা বানাইতে, তারপরে লাগবে হলো গ্যাস পানি বিদ্যুৎ লাগবে, আর যে ব্যক্তি বানায় দিবে তার মজুরি, মানে আমাদের বাসার কাজে কেয়ারটেকার যে ব্যক্তি কাজ করে, হুম, এই সার্ভেন্টের লাগবে হলো 3 টাকা। ওই কয় টাকা লাগবে, ওর লাগবে হলো 7 টাকা। তাহলে এই টোটাল লাগবে। এরপরে আমরা যে পাকের ঘরটা ব্যবহার করব বা যে ফ্ল্যাটটা ব্যবহার করব, ওইখানের একটা ভাড়া আছে স্থির ব্যয়, ওইটাও লাগবে হলো 8 টাকা। এই টোটাল 25 টাকা লাগবে। মনে করো আমাদের 2টা পরোটা সকালবেলা বাসায় নাস্তা করতে। এখন অনেকে কিন্তু আমরা বাসায় নাস্তা করে পাশের দোকানের থেকে নাস্তা করি। দোকানদার আমগো বাসায়ের দিকে ফিরা জোরে জোরে চিল্লায় বলতেছে বাসায় খাইলে 25 টাকা লাগে, আমার দোকানে এখন 22 টাকায় সাইরা লাইতারবেন। তখন আমরা বিবেচনা করবো না বাসায় বৈশা না খাইয়া দোকান থেকে 22 টাকা খাইয়া লাইতারি।
তো দোকানদার বলতেছে আপনার কাছে আমি 2টা পরোটা 22 টাকা বিক্রি করব। তবে শর্ত আছে, শর্ত। এখন এখানে প্রথম শর্ত হলো, যদি আমি দোকান থেকে বাহিরের মার্কেট থেকে 2টা পরোটা 22 টাকাটা খেয়ে ফেলি, তখন আমার বাসার পাকের ঘর ব্যবহার হবে না, আমার বাসার কাঁচামাল আটা ব্যবহার হবে না, আমার বাসার তেল, লবণ, পানি, চিনি এগুলা যা যা লাগে, ধরো চিনি লাগে না, এই যা যা লাগে এগুলা ব্যবহার হবে না, গ্যাস এগুলা ব্যবহার হবে না। আমার বাসার কাজে যে কাজটা করে দেয়, পরোটা বানায় দেয়, মনে করো একজন সার্ভেন্ট আছে বাসায়, তার মজুরিটাও লাগবে না। তার মানে ম্যাটেরিয়াল লাগবে না, লেবার লাগবে না, ভেরিয়েবল ওভারহেড লাগবে না। আচ্ছা, তুমি বাইরের থেকে কিনে আইনা 2 টাকা 2টা পরাটা খাইবা, তাই বলে কি পাকের ঘর ভাঙ্গা হালাই দিবা? পাকের ঘরের ভাড়া ঠিকই লাগবে। পাকের ঘরের কস্টিং, রুটি বানাইলেও চলবে, না বানাইলেও চলবে। কেমনে? ওই যে চুলা যে একটা আনছো, ওটার মাসিক বিল 1,000 টাকা দিতেই হইব। ওটা ফিক্সড, স্থির ব্যয়। খাইলে বানাইলে রান্না করলে করো, না করলে না করো, তোমার দিতেই হইব। আমার মনে হয় কনসেপ্টটা বুঝছো। এখন আর একটা বিষয় আছে, সেটা হলো, এই হলো অপশনটা। তো আমরা এই যে জায়গাটা যেটা আমরা বানাইলে আমাদের পাকের ঘরটা নিজেদের ব্যবহার হবে, আমরা যদি না বানাই দোকান থেকে কিনা খাবো, পাকের ঘর তো বন্ধ থাকবো। এই ফাঁকে অন্য কোনো বাড়ির মানে বাড়ি বা ফ্ল্যাটের মানুষকে বললাম আমাদের পাকের ঘর আজাইরা কাজে লাগে না, আপনারা ব্যবহার করেন। তারা বছরে 80,000 টাকা আমগো দিব। তাহলে বোঝা গেল 80,000 টাকা তখনই আমরা পাবো, আমরা যদি আমাদের কারখানায় পণ্যটা না বানাই, কারখানাটা আজাইরা থাকবো, এই ফাঁকে কারখানা ভাড়া দিব। আরেকটা বিষয়, আরেকটা তারা বলছে যদি আমি বাইরের থেকে কিন্নাও খাই, তারপরও আমাকে 6 টাকা ফিক্স ফ্যাক্টরি ওভারহেড লাগবে। 6 টাকা। যেমন না বানায় নাস্তা বানাচ্ছ না, বাইরের থেকে কিনে খাচ্ছ, তাই বলে কি বাসায় যে সার্ভেন্ট আছে তারে কি কই ভাই আপনি জান গা আপনার চাকরি নট? তারা তার এটা বলবা না, ওই একদিন 2 দিন খাইলা, কিন্তু পার্মানেন্টলি তাকে তো কিন্তু রাখতেই হবে। এই হলো তথ্য। এখন আমাদের মূল বিষয়টা দাঁড়াচ্ছে, আমি কি আমার পাকের ঘরে কারখানায় বানাইয়া পরোটা খাবো, না দোকান থেকে কিনা খাবো? শর্ত হলো যে বানাইলে এগুলা লাগবে, ম্যাটেরিয়াল গুলা, ইনগ্রিডিয়েন্ট গুলো, উপাদান গুলো লাগবে। আর যদি কিনে খাই তাহলে লাগবে না। আমার পেঁচাল পাড়ার একটাই উদ্দেশ্য যে কনসেপ্টটা বুঝছো কিনা। তাহলে এখন আমরা শুরু করি। আমরা একটা স্টেটমেন্ট বানাবো, বানাইয়া দেখবো ব্যয় কার বেশি। যেটা বেশি ওইদিকে যাইতাম না, যেখানে ব্যয় কম সেটাই আমরা করব। এই যে নিজেরা বানাবো বা বাইরের থেকে কিনে আনবো, এই এই চুক্তিটাকেই বলা হয় হোম মার্কেট ফরেন মার্কেটের অঙ্ক। আশা করি এই ধরনের অঙ্ক তুমি সহজেই তোমরা পারবা। চলো তাহলে হোম মার্কেট ফরেন মার্কেটের অঙ্ক শুরু করে দিলাম। এটা অঙ্ক নাম্বার 5। অনেক সহজ অঙ্ক, আশা করি একবার বুঝাইলেই তোমরা পারবা। পারা উচিত, সহজ অঙ্ক তো, একবার বুঝাইলেই পারা উচিত। চেষ্টা করতেছি আমরা। এই উপরে লিখবা ডিফারেন্সিয়াল কস্ট শিট। ডিফারেন্সিয়াল কস্ট শিট, এখানে লিখবো ডিটেলস। ডিটেলস এর পরে এখানে হলো মেকিং, 40,000 ইউনিট। যদি বানাই তাহলে 40,000-ই বানাবো। আর একটা এখানে লিখবো বাইং। বাইং যদি আমরা কিনা আনি তাহলেও 40,000 ইউনিট। বাইং 40,000 ইউনিট। এখন চলো তাহলে অঙ্ক শুরু। প্রথমে আমাদের আছে হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল 8 টাকা, ডিরেক্ট লেবার 60 টাকা। তাহলে আমরা লিখবো ডিরেক্ট ম্যাটেরিয়াল, চল্লিশ হাজার গুণন 8। ডিরেক্ট লেবার 40,000 গুণন 7। তারপরে আছে হলো ভেরিয়েবল ওভারহেড 2 টাকা, ফিক্সড ওভারহেড 8 টাকা। ভেরিয়েবল ওভারহেড, ও এইচ মানে ওভারহেড, সংক্ষেপে লিখলাম। ভেরিয়েবল ওভারহেড 2 টাকা। হ্যাঁ 2 টাকা। এরপর হলো ফিক্সড ওভারহেড,
ফিক্সড ওভারহেড OH লিখি, 40,000 ইন্টু 8, 40,000 গুণন 6। এরপরে লিখবা রেন্ট রেভিনিউ। রেন্ট রেভিনিউর পর এটা আমরা পরে লিখি, শেষে লিখি, আমরা লিখবো পারচেস প্রাইস। 40,000 গুণন 22। এরপর হলো রেন্ট রেভিনিউ। রেন্ট রেভিনিউ আমাদের আছে হলো 80,000 টাকা। এই হলো আমাদের অঙ্কটা ছিল। এখন দেখো 40,000 ইন্টু 8, 4-32, 3,20,000। এখন এই 3,20,000 ম্যাটেরিয়াল কাঁচামাল এটা বসবে মেকিং এর ঘরে, কারণ আমাদের রুটি বানাইতে বানাইতে গেলেই রুটি বানাইতে গেলেই আটা লাগবে, অন্যথায় লাগতো না। তাহলে এটা মেকিং এ বাইং এর ঘরে বসবো না। কিন্না খাইলে দোকানদার আটা কিনবো, আমরা কিনবো কেন? লেবার কস্ট যদি বানাই তাহলে লেবার কস্ট লাগবে, কিনা আনলে লেবার কস্ট লাগবে না। 40,000 ইন্টু 4-72, 4-28, 4-28। এটাও বাইং এর ঘরে বসবে না, কারণ আমি যদি কিনে খাই পরোটা, দোকানে যাবো বমু, দোকানের লেবাররা আমারে দিয়া দিব, তাদের মজুরি আমার দেওয়া লাগবে না। তারপরে ভেরিয়েবল ওভারহেড 40,000 ইন্টু 2, 80,000। যদি আমি বাইরের থেকে দোকানে বাসায় বসে পরোটা বানায় খাই তাহলে গ্যাস বিল লাগবো, গ্যাসের চুলা অন করতে হইব, গ্যাস পুরবো, তেল লাগবো, পানি লাগবো, লবণ লাগবো। যে দোকান থেকে কিনা খাই তাহলে তেল, পানি, লবণ, গ্যাস এগুলো আমার লাগতো না। তাই আমি কিনে আনলে আমার এগুলো দরকার নাই। ফিক্সড ওভারহেড যদি আমি বানাই তাহলে বলছে 8 টাকা, আর আমি যদি কিনে আনি তাহলে লাগবে 6 টাকা। মানে ফিক্সড ওভারহেড উভয় ক্ষেত্রে লাগবো। বাসায় বইয়া বানাইলে লাগবে 8 টাকা, বাইরের থেকে কিনা খাইলে লাগবে 10 টাকা। তাহলে আমাদের দুইও ঘরেই লাগতেছে। 40,000 ইন্টু 8, 4-32, 3,20,000। আর 40,000 ইন্টু 6, 4-6-24, 2,40,000। আচ্ছা, তারপরে আমাদের দিছে পারচেস প্রাইস। পারচেস প্রাইস প্রশ্নে বলে দিছে 12 টাকা করে পারচেস প্রাইস। পারচেস প্রাইস আমাদের বলছে 22 টাকা করে। তাহলে আমি যদি কিনে খাই তাহলে পারচেস প্রাইস লাগবে। তাহলে 40,000 ইন্টু 22, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, মানে 8,80,000 মনে হয়। আবার দেখি, 40,000 ইন্টু 22, 8,80,000। কিনে খাইলে লাগবো, বানাইলে লাগতো না, তাহলে এই ঘরে বসবে 8,80,000। এটা আমি কিনলে পারচেস প্রাইস, পরোটার দাম এটা 22 টাকা পরোটা, দুইটা পরোটা 22 টাকা, 40,000 পরোটা লাগে বছরে। বছরে মনে করো 40,000 পরোটা লাগে। 40,000 ইন্টু 12, আমি মনে হয় বুঝাইতে পারছি কনসেপ্টটা তোমাদের। এরপরে রেন্ট রেভিনিউ। আমরা যদি দোকান থেকে কিনা ইন্না খাবার খাই তাহলে আমাদের কারখানায় এই ফাঁকে ভাড়া দিতে পারবো, তাহলে আমাদের এখানে লাগবে না। কত টাকা ভাড়া? 80,000 টাকা। কখন? সেটা হলো আমি যদি কিনে আনি। আমি যদি বানাই তাহলে তো আমার নিজেরই লাগবে, আমার ভাড়া দেওয়ার অপশন কই? আর আমি যদি কিনে আনি তখন আমার রুম ভাড়া দেওয়ার অপশন আছে। যেমন আমার কোচিং এর ভিতরে টোটাল 8টা রুম আছে। এই 8টা রুমের মধ্যে আমি চাইলে কোন রুম ভাড়া দিতে পারি। যদি আমার নিজেরই লাগে 8টা রুম, তাহলে তার আমি ভাড়া দেওয়ার কোনো উপায় নাই, আমার নিজেরই লাগবে। আর আমার যদি কোনো একটা রুম মনে করো লাগে না, তাহলে ওই একটা রুম আমি ভাড়া দিয়ে দিলাম আউটসাইড কোনো টিচারের কাছে, তাহলে সেক্ষেত্রে আমার আয় হচ্ছে। বাড়ির মালিকরে আমি দিব কিন্তু তার কাছ থেকে আমি নিব। তাই রেন্ট রেভিনিউ হলো আয়, এগুলা সব হলো ব্যয়। এই যে যা লিখছি, এই যে যা লিখছি সব হলো ব্যয়, এটা হলো আয়। তাই আয়কে মাইনাস ফিগারে, আর কিছু নাই, যোগ করো, অঙ্ক প্রায় শেষ। এমতে এমতে যোগ, এটার নাম টোটাল কস্ট। তাহলে 3,20,000 যোগ 2,80,000 যোগ 80,000 যোগ হলো 3,20,000, এটা হলো 10 লাখ। আর এটা যোগ করব, 2,40,000 যোগ
8,80,000 মাইনাস 80,000, রেন্ট রেভিনিউটা মাইনাস হবে, রেন্ট রেভিনিউটা মাইনাস হবে 10,40,000। এখন তোমরা একটু খেয়াল করো, দেখো আমাদের টোটাল কস্ট হয়েছে এটা আর এলো এটা। যদি আমি বানাই মেকিং তাহলে লাগে 10 লাখ, যদি আমি কিনা আনি পণ্যটা তাহলে লাগে 10,40,000। তোমরা আমাকে বলতে পারবা তুমি কি বানাইবা 10 লাখ টাকা দিয়া না বাইরেতে কিনা আনবা 10,40,000 দিয়া? স্যার কোনটা বানাবো 10 লাখ দিয়ে। বানাবো, তাই না? এটা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, আশি আচ্ছা, হাজার টাকা মাইনাসে দিলাম কেন স্যার? এটা মাইনাসে একটু। দিলাম কেন? আচ্ছা, 80,000 কাজা অপরচুনিটি কস্ট, যদি তুমি 80,000 এই ঘরে বসাও তাহলে প্লাস ফিগার, বুঝছো? আর যদি এই পাশে বসাও মাইনাস ফিগার। এখন এখানে আমি কেন বসাইলাম, কারণ তুমি তোমার কারখানাটা ভাড়া দিলেই আয় করতে পারবা। আর তোমার কারখানা তুমি কখন ভাড়া দিতে পারবা? যদি তুমি তোমার কারখানাটা ব্যবহার না করো তাহলে তুমি ভাড়া দিতে পারবা। তার মানে অপরচুনিটি কস্ট, যাকে বলা হয় সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কোনটা? যদি তুমি এইটাই, যেমন আমরা অর্থনীতিতে শিখতাম না, একই জমিতে ধান চাষ করা যায় পাট চাষ করা যায়, তাই বলে কি একই জমিতে দুইটা একসাথে করা যাবে? যাবে না। একটার যদি করতে হয়, ধান করতে হলে পাটকে ছাইড়া দিতে হবে, পাট করতে হলে ধানকে ছাড়তে হবে। ঠিক একই রকম ভাবে তুমি তোমার কারখানাটা যদি নিজে চালাও তাহলে তো ভাড়া দেওয়ার অপশন নাই। তুমি যদি না চালাও, বাইরের থেকে কিনা না চলো, আর নিজের কারখানা অব্যবহৃত থাকে, তাহলে তুমি ওই সময় ভাড়া দিতে পারবা। তাহলে ভাড়াটা কখন দিতে পারবা? যদি তুমি কিনে আনো, তাহলে এইখানে হলো আয় হবে, বা ভাড়া দিলে তো তোমার আয় আসবে, ভাড়া পাইতাছো আয়। এই জন্য আয় বিদায় আমরা এইখানে বাইং এর ঘরে যদি লিখি, মনে রাখবা রেন্ট রেভিনিউ, যদি রেভিনিউ, দেখছো কথাটা আমি লিখছি রেভিনিউ, আয়। যদি আমি বাইং এর ঘরে লিখি তাহলে বিয়োগে লিখবা, আর যদি মেকিং এর ঘরে লেখো তাহলে যোগে লিখবা। দুইটার অ্যান্সার একই আসবো, বুঝছো? আমাদের মূল পার্থক্যটা সেমই আসবো, তোমার যেমনি ইচ্ছে এমনি করতে পারো। তা আমার এভাবে কইরা অভ্যস্ত, তাই আমি এভাবে দিছি। তাহলে অবশ্যই তুমি সিদ্ধান্ত নিতে পারবা তুমি বানাইবা, কারণ বানাইলে 10 লাখ আর কিনে আনলে 1,40,000। বলো তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 40,000। এখন তাহলে সুবিধা কার? বানাইলে সুবিধা না কিনলে সুবিধা? মনে রাখবা যেটার টাকা কম সেটার সুবিধা, মানে অ্যাডভান্টেজ, আর যেটার টাকা বেশি সেটার ডিসঅ্যাডভান্টেজ। প্রশ্নে অনেক সময় উল্লেখ করে দেয় শো দা অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ, মানে সুবিধা শো করো অথবা অসুবিধা শো করো। সুবিধা যোগ হয়, অসুবিধা বিয়োগ হয়। তো সুবিধা কোনটার? এটা। আর অসুবিধা কোনটার? এটা। তা আমি সুবিধা লিখি, অ্যাড যোগ অ্যাডভান্টেজ ফ্রম মেকিং, অ্যাডভান্টেজ ফ্রম মেকিং কি করবা? এই 10,40,000 থেকে 10 লাখ বিয়োগ করবা, তাহলে থাকবে 40,000, এই 40,000 এখানে লিখবা। এবার যোগ করে দিবা, এটাও যোগ করলে 10,40,000, এটাও যোগ করলে 10,40,000, অর্থাৎ দুই পাশে যোগ করে সমান করবা। যদি তুমি ডিসঅ্যাডভান্টেজ লেখো তখন তুমি এইখানে বিয়োগ করবা, ডিসঅ্যাডভান্টেজ লেখলে বিয়োগ করবা, মনে রাখবা। আচ্ছা, তাহলে এই হলো আমাদের অঙ্কটা। এখন এতটুকু করলেই হবে না, এই অঙ্কের সিদ্ধান্ত দিতে হবে, ডিসিশন দিতে হবে। এতটুকু করলেই হবে না, এই অঙ্কের সাথে সাথে ডিসিশন দিতে হবে। আমাদের 40,000 টাকার অ্যান্সার চলে আসছে, আশা করি বুঝাইতে পারছি। তোমরা মনে রাখো রেন্ট রেভিনিউ যদি মেকিং এর ঘরে বসাও তাহলে করবা যোগ, আর বাইং এর ঘরে বসাইলে করবা বিয়োগ। আশা করি তোমরা বুঝছো। এখন তোমরা আমারে সিদ্ধান্ত বলো, তোমরা কি বানাইবা না কিনবা? স্যার বানাবো অবভিয়াসলি। অবশ্যই আমরা বানাবো, কারণ টাকা এইটা কম, সুবিধা পাচ্ছি, 40,000 টাকা সেভ হইতেছে। যদি কিনতে যাইতাম তাহলে 10,40,000, তার থেকে বাসায় বানাইলে কারখানায় বানাইলে 40,000 টাকা সেভ হচ্ছে। তাহলে এখন আমাদের কমেন্টস লেখা দিতে হবে, এতটুকু লেখার পরে আবার কমেন্টস লিখতে হবে। আশা করি এটুকু লেখছো, আমি এখানে কমেন্টসটা লেখা দেই।
কমেন্টস বা ডিসিশন লেখা তোমাদেরকে লিখতে হবে দা কোম্পানি শুড, SHOULD, শুড বি, the company should be make বা produce, আচ্ছা শুড, the company should this product, THIS these parts in the factory, the company should these parts, the company should be লিখতে পারি should be these parts in the factory। আচ্ছা হয়েছে, the company should these parts in the factory, these parts produce in the factory, এই ভুল হয়েছে, আবার লেখা দিই প্রডিউস বা মেকিং, produced in the factory। হ্যাঁ কমেন্টস হলো এটা, the company should these parts produce in the factory, কোম্পানির উচিত এই কারখানায় পণ্যটা উৎপাদন করা। কারণ যদি লিখতে চাও লিখতে পারো, বিকজ টোটাল কস্ট উইল বি লোয়েস্ট বাই মেকিং অপশন। যদি লেখো লিখতে পারো বিকজ টোটাল কস্ট উইল বি লোয়েস্ট মেকিং অপশন, মেকিং অপশনে টোটাল কস্ট কম। এই অঙ্কটা হয়ে গেছে আমাদের শেষ, এই অঙ্কটা আমার মনে হয় এই অঙ্ক পারবা তোমরা, অনেক সহজ অঙ্ক, পারা উচিত। স্যার প্রডিউসের জায়গায় হচ্ছে মেকিং দিলে হবে না স্যার লেখাটা? হবে হবে হবে, প্রডিউসের জায়গায় মেকিং দিলে হবে। তোমরা কি অঙ্ক এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখন আমরা করব হলো 10 নম্বর অঙ্ক, 10। এখন আমরা করব 10 নম্বর অঙ্ক, অঙ্ক নাম্বার 10। এই চ্যাপ্টারে 4টা অঙ্ক দিলে একটা কমন ফালানো সম্ভব। এটা শেষ, এটা মুছে ফেললাম। যে অঙ্কটা মুছতেছি এটা খুব ভালো একটা অঙ্ক, আসার মতো। এখন 10 নম্বর অঙ্ক করব, প্রবলেম 10। এটাও ভালোভাবে বুঝতে হবে। প্রবলেম 10, পেজ নাম্বার 307 পেজ। 10 নম্বর অঙ্ক 307 পেজে আছে। দেখো কি বলছে, এ কোম্পানি প্রডিউস 9000 ইউনিট ইন 2 শিফট। এই যে শিফটের অঙ্ক চলে আসছে। প্রথম অঙ্কটা করলাম মেকিং বাইং এর অঙ্ক, এটার সেকেন্ড আর কোনো অঙ্ক করার কোনো দরকারই নাই, এইটার মধ্যেই আইলে পারবা। এখন শিফটের অঙ্ক একটা করাবো, এই একটা করলেই হবে, তোমরা একটা প্র্যাকটিস করবা, আইলে আইবো না আইলে নাই। এ কোম্পানি প্রডিউস 9000 ইউনিট ইন 2 শিফট, 2 শিফটে 9000 পণ্য উৎপাদন করে। দ্য কস্ট অফ হুইচ আর এস ফলোস, তাদের ব্যয়, ডিরেক্ট ম্যাটেরিয়াল 1,26,000, ডিরেক্ট লেবার 81,000, ফ্যাক্টরি ওভারহেড 54,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 36,000, সেলিং এক্সপেন্স 31,500 টাকা। এই হলো আমাদের উৎপাদন ব্যয়। নিচে বলা হয়েছে 75% অফ ফ্যাক্টরি ওভারহেড, 100% অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, 70% অফ সেলিং এক্সপেন্স আর ফিক্সড। অঙ্কে বলছে ফ্যাক্টরি ওভারহেড যেটা আছে তার 75% ফিক্সড, তাহলে ভেরিয়েবল কিন্তু 25। 100% অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড মানে প্রশাসনিক ব্যয় যেটা আছে পুরোটাই 100% ফিক্সড, তাহলে ভেরিয়েবল নাই, 0% ভেরিয়েবল। আবার সেলিং ওভারহেড বলছে 70% ফিক্সড, তাহলে ভেরিয়েবল হলো 30%। এটা আমরা দেখবো, এটা প্রশ্নে যেভাবে বলবে সেভাবে, পরীক্ষায় পার্সেন্ট গুলো চেঞ্জও থাকতে পারবা। মনে রাখো ফিক্সড আর ভেরিয়েবল মিলে 100%, এটা মনে রাখবা, ফিক্সড আর ভেরিয়েবল মিলে 100%। তারপরে বলছে দা কোম্পানি ওয়েন টু স্টার্ট থার্ড শিফট, কোম্পানি চাইতেছে, তাদের ইচ্ছা
the company went to start third shift in order to increase its production proportionately. বলা হয়েছে তাদের সমানুপাতিক হারে সমপরিমাণ পণ্যর উৎপাদন বাড়ানোর জন্য কোম্পানি তৃতীয় শিফট চালু করতে চায়, মানে 3 নাম্বার শিফট চালু করতে চায়। এখন শিফট বিষয়টা এরকম, মনে করো সকাল 6টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত এক শিফট মনে করো, আবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এক শিফট, একটা মর্নিং শিফট একটা ডে শিফট, এই হইলো 2 শিফট। তারপরে সন্ধ্যা 6টা থেকে 12টা পর্যন্ত একটা শিফট, মনে করো এটা ইভিনিং শিফট। আর 12টা থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত আর একটা শিফট, এটাকে মিড নাইট শিফট বলে, মানে নাইট শিফট। তো আমাদের কাজের শিফট হলো 4টা, সকালের মর্নিং শিফট, তারপরে ডে শিফট মানে দুপুরেরটাকে ডে শিফট বলে, তারপরেরটা ইভিনিং শিফট, আর পরেরটা নাইট শিফট বলে। কারণ আমগো দেশে সব হলো উল্টা, আমগো দেশে দিনের বেলা কয়, তো আমগো দেশে শিফট হলো 2টা। এখন ইন্টারন্যাশনাল ভাবে শিফট তাহলে 4টা ভাগে ভাগ আছে, যদি 6 ঘন্টা করে কাজ করে। আবার কোন দেশে 8 ঘন্টা করে কাজ করে, তাহলে এখানে 3টা শিফট হয়। তো তারা 2টা শিফট কাজ করতে, এখন 3টা শিফট চালু করতে চায়। তারপরে খেয়াল করো এই অঙ্কের ভয়ঙ্কর একটা লাইন আছে, এই লাইনটা খেয়াল করো সবাই। বলা হয়েছে ইফ দা থার্ড শিফট ইজ স্টার্টেড, যদি তৃতীয় শিফট চালু করো, কস্ট অফ র ম্যাটেরিয়ালস উইল বি রিডিউস বাই 1%, কাঁচামালের দাম কমবে, কয় পার্সেন্ট কমবে কাঁচামালের দাম কমবে বলছে 1%। হ্যাঁ, এটা মনে রাখো। তারপরে বলছে ডিরেক্ট লেবার রেট অফ দ্য থার্ড শিফট উইল ইনক্রিজ বাই 30%, তৃতীয় শিফটে ডিরেক্ট লেবারের রেট বাড়বে হলো 30%। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ বাই 5,000 টাকা, স্থির ব্যয় বাড়বো 5,000। সেলিং প্রাইস টু বি রিডিউস ফ্রম 45 টু 42, কাঁচামালের দাম বিক্রয় মূল্য কমে যাবে 45 থেকে 42 হবে। তারপরে জিজ্ঞেস করছে শুড দা থার্ড শিফট বি স্টার্টেড, তোমাকে জিজ্ঞেস করছে তৃতীয় শিফট কি চালু করব, আমরা 2টা শিফট কাজ করি, তৃতীয় শিফট চালু করব কিনা সে সিদ্ধান্তটা আমাদের নিতে বলছে। চলো একটু জটিল প্রকৃতির অঙ্ক, করলে একবারে সহজ, করো চেষ্টা করো, দেখবা ইনশাল্লাহ, আশা করি পারবা, আশা করা যায় আমরা পারবো। এটার জন্য ওয়ার্কিং লাগবে, আমরা করে যদি হয়তো হইলো, না হইলে নাই। প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন ইউনিট অ্যাট টু শিফট, আচ্ছা বানান করে লিখি, অ্যাট টু শিফট সমান 9,000 ইউনিট। আর একটু এদিকে লিখি, অ্যাট থার্ড শিফট নয় হাজার ভাগ 2, তাহলে হবে 4,500 ইউনিট। যোগ করলে টোটাল প্রোডাকশন 13,500 ইউনিট। এ হলো প্রথম ওয়ার্কিং। 2টা শিফটে 9,000, তাহলে একটা শিফটে কত, 2 দিয়ে ভাগ করলে একটা শিফট, 3 নাম্বার শিফট মানে একটা শিফট, তাহলে টোটাল কত উৎপাদন করবে 13,500। তারপরে ডিরেক্ট লেবার ম্যাটেরিয়াল আগে লিখি, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট অ্যাট টু শিফট, টু শিফটে কাঁচামালের দাম 1,26,000, 9,000 পণ্যের জন্য। তারপরে 1,26,000 ভাগ 9,000 দূর,
1,26,000 ভাগ 9,000, 14 টাকা হয় আনসার। তারপরে অ্যাট থার্ড শিফট, থার্ড শিফটে আমাদের বলছে 1% দাম কইমা যাইবো, থার্ড শিফটের সময় 1% দাম কমবো। এখন তাহলে 14 × 99%, মনে রাখবা দাম যদি কমে 100 থেকে পার্সেন্ট বিয়োগ করে দিবা, আর যদি বাড়ে 100-র সাথে পার্সেন্ট যোগ করবা। এটা আগের চ্যাপ্টারে শিখাইছিলাম ফ্লেক্সিবল বাজেটে। তো এটার 99% ধরবো। এটার অ্যান্সার 13 টাকা 86 পয়সা, মানে আমি ডিরেক্ট করছি 13 টাকা 86 পয়সা আইছে। তারপরে আমাদের অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হলো ডিরেক্ট লেবর। এটার পরে আমরা লিখব ডিরেক্ট লেবর 3 নাম্বার। ডিরেক্ট লেবর কস্ট অ্যাট টু শিফট, ডিরেক্ট লেবারের পরিমাণ আছে 81,000 টাকা। তাহলে 81,000 ভাগ 9,000, 9 9 81 মানে 9 টাকা। তারপরে হলো অ্যাট থার্ড শিফট, THIRED থার্ড শিফট, এটা বলছে বাড়বে, কয় পার্সেন্ট বাড়বে এটা দেখতে হবে। লেবারের খরচ বাড়বে 30%, তাহলে বাড়লে বলছিলাম 100-র সাথে পার্সেন্ট যোগ হবে, তাই 130% ধরবা। তাহলে 9 × 130%, এটা হলো 11 টাকা 70 পয়সা। এই পর্যন্ত উঠাইতে হবে সবার, একটু অঙ্কটা উঠাইতে হবে কারণ আমি তো একটু পরে মুইসা ফেলবো। তারপরে আমি আবার অঙ্ক করার সময় এটা আমি আবার জিজ্ঞেস করবো, একটু কষ্ট করে উঠাও। সবাই একটু কষ্ট করে উঠায় ফেলো। আল্লাহু আকবার। হ্যালো স্যার। জি, স্যার অঙ্কটা আমার আরেকটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ উঠানো শেষ করো, পরে প্রয়োজনে আবার বুঝাই। কোশ্চেন পয়রা বুঝাবো না যা করছি এগুলা বুঝাবো? স্যার মানে একটু ভালো করে আমার যেভাবে বুঝিয়ে দিলে মানে আমার মাথায় ঢুকবো একটু, ওইভাবে মানে আরেকবার বুঝিয়ে দিলে কি ভালো হতো। বুঝাবো, প্রশ্নটা বুঝাবো না অঙ্কের হ্যাঁ এই হ্যাঁ যে? স্যার, প্রশ্নটা পুরো বুঝিয়ে স্যার এই কি কি করছেন স্যার এই ওটা একটু বুঝিয়ে দিলে। ঠিক আছে। তোলা শেষ হইলে আমার আওয়াজ দিও।
হ্যাঁ স্যার, তোলা শেষ স্যার। স্যার তোলা শেষ আগামী স্যার। ভিডিও দেখে নিবে স্যার। ঠিক আছে, যারা তাহলে আমি অঙ্কটা আরেকবার বুঝাই, সবাই খেয়াল করো। না বুঝলে তো আসলে আমরা পারবো না অঙ্কটা। দেখো, আমি বইয়ের মতো করে যা লেখা আছে সেটা না বলে তোমরা বইয়ের সাথে মিলাও আমি যেভাবে বলি। তোমরা মনে করো তোমাদের একটা কারখানায় পণ্য উৎপাদন করো, তো তুমি শিফট হিসাবে ভাগ করছো, মানে অনেকগুলা শিফটে কাজ করাও। তুমি এতদিন দুইটা শিফটে কাজ করাইছো, সকালে 6টা বাজে শ্রমিকদেরকে ফ্যাক্টরিতে ঢুকাইতা, দুপুরবেলা লাঞ্চ পর্যন্ত একটা শিফটে কাজ করাইতা, লাঞ্চের পরে আবার কাজ শুরু করাইতা, সন্ধ্যা 6টা বাজেই বিদায় করে দিতা। তাহলে দুইটা শিফটে এতদিন পণ্য উৎপাদন করছো। আর এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই শিফটে পণ্য উৎপাদন করে তুমি পণ্য বানাইছো 9,000 পণ্য। এখন দেখা গেল কি তোমার কারখানায় চাহিদা বাড়ছে পণ্যের, তাই তুমি চিন্তা করতেছো তুমি আরো একটা শিফট বাড়াইতে পারো কিনা। তুমি চাইবা আরেকটা শিফট বাড়ানোর চেষ্টা করবা। এখন এই আরেকটা শিফট মানে তাহলে কোনটা বাড়াইতে হইব? ইভিনিং এ কাজ করাইতে হইব। সন্ধ্যা 6টা বাজে যে শ্রমিকদেরকে ছাইরা দিতা, তাদেরকে এখন ডাইকা বলতে হবে আপনারা 6টা বাজে যাবেন না, আপনারা রাত্র 12টা বাজে যাবেন, আমাকে আরো 6 ঘন্টা কাজ করে দিয়ে যাবেন। তাহলে শিফট হলো কয়টা? 3টা। ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট। দিনের বেলা দুইটা শিফটে কাজ করে শ্রমিকরা, মানে মর্নিং শিফট অ্যান্ড ডে শিফট। এই দুইটা শিফটে কাজ করে সকাল 6টা থেকে রাত্র 9টা পর্যন্ত, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করে তোমাকে 9,000 পণ্য বানায় দিয়া ফ্যাক্টরি বন্ধ করে যাইতো গা। আর এর জন্য তোমার কাঁচামাল লাগতো 1,26,000 টাকার কাঁচামাল লাগতো যখনই বানাইতো। লেবার লাগতো 81,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড লাগতো 54,000। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড লাগতো হইলো 36,000। আর সেলিং এক্সপেন্স লাগতো হলো 31,500। এই পণ্যগুলা তুমি বানাইতা। এখন তোমার কাছে নতুন চাহিদা আসছে, এখন এই চাহিদার জন্য বলছে তুমি তৃতীয় শিফটটা চালু করতে চাও। তুমি তোমার ম্যানেজারকে ডাইকা বললা যে আমার এখন আরো পণ্য বানানোর দরকার, আমার কাছে আরো এক্সট্রা অর্ডার আসছে, আমার পণ্য বিক্রি বাড়তাছে। এখন ম্যানেজার বলল যদি আমাদেরকে পণ্য বানাইতে বেশি হয় তাহলে আমাদেরকে আরেকটা শিফট বাড়াইতে হবে। ওই শিফটটার নাম হলো থার্ড শিফট। এখন ম্যানেজার কিছু শর্ত দিছে। সে বলছে যদি আমি থার্ড শিফট চালু করি, মানে আমরা এখন যদি 3 রকম পণ্য মানে 3 বারে পণ্য উৎপাদন করি, তাহলে আমাদের কাঁচামালের দাম কমে যাবে। এটা তোমরা ভালো করেই জানো, 1 কেজি কিনলে দাম বেশি, একবারে 1 মণ কিনলে দাম কম। এটা তো সবাই একটু জানো এই বিষয়টা। তাহলে বলছে আমরা তো এতদিন 9,000 পণ্য কিনতাম, আমরা যদি 9,000 না কিনা যদি আরো বেশি কিনি, তাহলে আমাদের যার কাছ থেকে কিনি হ্যাঁ আমগো কইছে 1% দাম কমায় দিবে। এটা প্রথম কথা। 2 নাম্বার, শ্রমিকদেরকে যখন যাইয়া কইবা যে আপনাদেরকে আরো একটা শিফট কাজ করতে হবে, দ্যাটস মিন আরো 6 ঘন্টা, তখন কইব আমরা পারুম না। তখন তারা কেমনে পারবো? তাদেরকে বলতে হবে আপনাদেরকে মজুরি বাড়াই দিব, এটাকে আমরা বলি ওভার টাইম। এখন এই ওভার টাইমটা কেমনে অঙ্কে বলে দিছে, যদি আপনারা আপনাদের মধ্যে যারা তৃতীয় শিফটেও কাজ করবেন বর্তমানে যা মজুরি পান তা থেকে 30% বেশি পাবেন, এটা তারা বলে দিছে। এরপরে আমাদের জিজ্ঞেস করছে যে ম্যানেজার বলছে আমরা কি তৃতীয় শিফট চালু করব কি করব না সিদ্ধান্ত নিতে। প্রথমের মানে এই প্রথম প্যারাটার পরে নিচের যে একটা প্যারা দেওয়া আছে ওই কম্পোজিশনের মধ্যে প্রথম লাইনে বইলা দিছে ফ্যাক্টরি ওভারহেড যেটা আছে তার 75% ফিক্সড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যেটা আছে সেটা 100% ফিক্সড, সেলিং এক্সপেন্স যেটা আছে সেটা ভুলে গেছি 70%। 70% ফিক্সড। পার্সেন্ট বলতে 100%, তাই যেটা 75% ফিক্সড সেটার 25% ভেরিয়েবল, যেটা 100% ফিক্সড তার ভেরিয়েবল নাই, যেটার 70% ফিক্সড সেটার 30% ভেরিয়েবল। আবার পণ্য বানানোর পরে তারা বলছে টু শিফটে যে 9,000 পণ্য বানাই এই পণ্যগুলো আমরা বাজারে বেচি 45 টাকা কইরা। যদি আমরা থার্ড শিফট পণ্য বানাই তখন কিন্তু 45 থেকে পণ্যের দাম কইমা 42 টাকা হবে। ম্যানেজারকে এখন আমরা জিজ্ঞেস করছি এত কিছু বইলা, ম্যানেজারকে বললাম এইটা এটা হবে, আপনি আমাকে বুদ্ধি দেন, আমি কি রাত্রেবেলা ফ্যাক্টরি খোলা রাখমু না। এই হলো আমাদের অঙ্ক।
তো আমরা ওই যা যা এই যে আমি যেটা বলছি দেখছো মুখস্থ বলে ফেলছি। অঙ্ক এভাবে বুঝে বুঝে করতে হবে, কোন কোন জায়গায় পরিবর্তন কেন কেন বলছে। এখন এই যে প্যারাগুলো অঙ্ক বলে দিছে সেটাকে আমি অঙ্কে ধারণ করছি। কিভাবে শুরু করছি দেখো, আমি প্রথমে উৎপাদন বাই করছি। তো আমরা টু শিফট রানিং আছে, মানে আমরা বানাই টু শিফটে কয়টা পণ্য বানাই, 9,000 পণ্য। আচ্ছা দুইবারে যদি 9,000 পণ্য বানাই তাহলে অর্ধেক একবারে কত? অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যদি 9,000 পণ্য বানাই, তো আমি যদি বলি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত তাহলে কত পণ্য, তাহলে অর্ধেক। তাহলে আমি সাড়ে এর চার জন্য হাজার লিখছি হলো। 8 শিফটে অর্ধেক, তাই 2 দিয়া ভাগ, বুঝাইতে পারছি? জি স্যার, 4,500। আচ্ছা তাহলে 4,500। এখন তোমার কারখানা সকাল 9টা থেকে 6টা পর্যন্ত চললেই তো 9,000 পণ্য বানাইতা। তুমি তো সিদ্ধান্ত নিছো রাত 12টা বাজে কারখানা ছুটি দিবা, তাহলে কি আরো 4,500 বাড়বো। তাহলে তোমার মোট উৎপাদন তিনটা শিফট মিলে এইখানে দুইটা, এখানে একটা, এই তো টোটাল 3টা শিফট মিলে তোমার 13,000 পণ্য এখন থেকে কারখানায় বানানো হবে। এই তেরো জি স্যার। হাজার পণ্যের মধ্যে এই 4,000 পণ্য হলো ওভার টাইম, আর এটা হলো রেগুলার প্রোডাকশন। এরপরে আমরা শুরু করলাম ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। টু শিফট যখন পণ্য বানাইতাম তখন আমাদের অঙ্কে বলে দিয়েছে 9,000-এর জন্য 1,26,000। তাহলে আমাদের বাই করতে হবে, এটা তোমরা ফ্লেক্সিবলে শিখছিলা যে ভেরিয়েবলের নিয়ম হলো যেটা ফিক্সড সেটার বের করতে হয় টাকা, আর যেটা ভেরিয়েবল তার বের করতে হয় রেট। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার দেরি হবে, 12টা বেজে যাবে, বলেন। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। আর আমি স্যারদের ফোন দিছিলাম, পাই নাই বুঝছেন ইনভাইটেশনের জন্য। কালকে সরাসরি বলি তাইলে। আচ্ছা ঠিক আছে স্যার, ওয়ালাইকুম আসসালাম। ও জেনে আসিলাম। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট মনে রাখবা, ভেরিয়েবলের বের করতে হয় রেট, আর ফিক্সড এর বের করতে হয় মোট টাকা। এই কনসেপ্টটা ফ্লেক্সিবল বাজেটে শিখছিলাম, এটা দুনিয়ার সব অঙ্কে প্রযোজ্য। ভেরিয়েবলের রেট বের করতে হয়, ডিরেক্ট ম্যাটেরিয়াল হলো ভেরিয়েবল কস্ট। তাই টু শিফটে দেখো 26,000, 1,26,000 টাকা লাগতো 9,000 পণ্যের জন্য। 9,000 দ্বারা ভাগ করে একটা পণ্যের দাম, মানে 1 কেজি পণ্য কিনতে, মনে করো 1 কেজি আলু কিনতে লাগে 14 টাকা। আমরা কারখানায় চিপস বানাই, তাহলে আলু হলো আমাদের কাঁচামাল। এখন আমরা যখন 9,000 পণ্য কিনতাম, 9,000 কেজি আলু কিনতাম, তখন 1 কেজির দাম পড়তো 14। ওই দোকানদাররা যে বলছি এখন থেকে আপনার দোকান থেকে 13,000 পণ্য কিনবো, ওই লোকে খুশি হইয়া কইছে যেহেতু আরো বেশি কিনবেন আমি দাম 1% কমায় দিব। এটা আমার কথা না, প্রশ্নে বলে দিছে। পরীক্ষায় যদি 5% কমানোর কথা বলে তাহলে 5% কমাইবা। তাহলে এই জন্য আমরা কি করছি, তৃতীয় শিফটে যাইয়া কি করছি, 14 টাকার 1% কমায় দিছি। এখন এই কমানো সিস্টেমটা এইভাবে করছি, এটা সহজ নিয়ম, এইটা হলো সহজ, যে কমলে পার্সেন্ট 100 থেকে বিয়োগ করবা, আর বাড়লে 100 সাথে পার্সেন্ট যোগ করবা। তো আমরা এই অংশটা কেমনে, এটা ছাড়াও আমরা এমনি করতে পারি। সেটা হলো 14 - 14 × 1%। তাহলে এখানে 14 আর 1%-এ থাকবে হলো 1.4, বিয়োগ করলে 13.86। যদি এইটা ভাল লাগে তাহলে এটা করো, আর আমার কাছে এটা সহজ মনে হয় যে একদম সিম্পল কনসেপ্ট। যদি দাম বাড়ে তাহলে 100 সাথে পার্সেন্ট যোগ, যদি কমে 100 থেকে পার্সেন্ট বিয়োগ। তোমরা এতটুকু বুঝছো আশা করি, আমি তো চেষ্টা করলাম। ডিরেক্ট লেবার কস্টটা, লেবারও ভেরিয়েবল, তো এটাও আমরা কি করব, টু শিফটের জন্য আমাদের অঙ্কে আছে 81,000, কয়টা পণ্য, 9,000 কেজি আলুর দাম, আলুর জন্য লেবার খরচ 81,000 টাকা। তাহলে 1 কেজি আলু মাথায় বহন করলে লেবারে কয় টাকা দিতে হয়, শ্রমিকদের দিতে হয় 9 টাকা। এখন ওই শ্রমিকরা ডাইকা যদি বলে আপনি তো সন্ধ্যা 6টায় যাইবেন গা, এখন থেকে 6টায় ছুটি বাদ, রাত 12টায় ছুটি, তাহলে হ্যাঁ সিকার দিয়া কইব বেশি সময় যা কর্ম সন্ধ্যার পরে সব আমার ওভার টাইম দিতে হবে। আমরা জিজ্ঞেস করলাম আপনারে কেমনে দিব মজুরি, হ্যাঁ বলছে এতদিন যা দেন তা থেকে 30% বাড়ায়া দেন। আমি কিন্তু আমার ভাষায় তোমাদের বললাম, তোমরা বইতে এটাই লেখা আছে দেখবা, 30% দাম বেশি চাইছে। তো আমরা বেশি মানে 100 সাথে পার্সেন্ট যোগ,
তাই আমরা কি করছি, থার্ড শিফটে 9 টাকা দাম নিত, এই 9 টাকার 130% করে 11 টাকা 70 পয়সা, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত শ্রমিকরা 11 টাকা 70 পয়সা করে 1 কেজি আলুর মজুরি নিব, মানে লেবার খরচ নিব। আমার মনে হয় বুঝছো, এবার কি বুঝছো যতটুকু বলছি? যদি এরপরও না বুঝো তাহলে ভাই আমি ফেল। আমি তো সহজভাবে চেষ্টা করলাম। কেউ কি ক্লিয়ার হইছো এই বিষয়টা? জি হ্যাঁ স্যার, স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটু নিজেরা নিজেরা ভাববো, তাহলে বুঝতে পারবো। আর ভাবা ভাবি টাইমও নাই, এমন এক সময়। আচ্ছা, ম্যাটেরিয়াল করলাম, লেবার করলাম, এবার চলো ফ্যাক্টরি ওভারহেড। 3 নাম্বার ওয়ার্কিং, ফ্যাক্টরি ওভারহেড। আমি এই চ্যাপ্টারে বেশি অঙ্ক করাবো না। ফ্যাক্টরি ওভারহেড, এটার মধ্যে লিখবো ভেরিয়েবল কস্ট। অঙ্ক সহজ, কিন্তু ওয়ার্কিং করতে হয়, এই অঙ্কের একটাই সমস্যা, ওয়ার্কিং করতে হয় বেশি, ওই ফ্লেক্সিবল বাজেটের মতো। ভেরিয়েবল কস্ট এই অঙ্কে কই গেল? ফ্যাক্টরি ওভারহেড আছে 54,000। তোমরা কি বলতে পারবা ফ্যাক্টরি ওভারহেড 54,000-এর কয় পার্সেন্ট ভেরিয়েবল? 25% হবে স্যার। 25%, রাইট। এটা যেহেতু ভেরিয়েবল, আর একটু আগে আমি বলছিলাম ভেরিয়েবলের রেট বের করতে হয়, তাহলে 54,000-এর 25% আগে ধরবো। 54,000 ইন্টু 25% ভাগ 9,000, এটার অ্যান্সার 1 টাকা 50 পয়সা। এরপর হলো ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট হইলো 75%। এই হলো ফিক্সড কস্ট 75%। এটার সরাসরি টাকা লিখবো, ভাগ করব না, ফিক্স কে ভাগ করতে হয় না। তাহলে আমরা কি করব, 54,000 ইন্টু 0.75, এটা হলো 40,500। হ্যাঁ, 40,500। এই পিলি মাস্টার্সে তোমরা যারা আছো প্রত্যেক বছর, তোমরা না, প্রতিটা বছর সেম ঘটনা ঘটে। আসলে সবাই বলে মানে সহজ 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 সহজ, শেষে যাইয়া হাবুটটা খাইতে যায়, দেহে মাথায় আর ঢুকে না। হ্যাঁ, সবার কাছে সহজ, এই পড়মনে 2 মাস পড়লেই, খালি বড় ভাইদের কাছে শুনে 2 মাস পড়লেই শেষ, আর কিছু লাগে না। পড়ালো মানে টেস্ট পরীক্ষার পরে। এখন দেখো আসলে কি টেস্ট পরীক্ষার পরে এগুলা শেষ করা সম্ভব কিনা। আর সম্ভব না। হম। স্যার আমাদের মাস্টার্স ফাইনাল ইয়ারও কি স্যার অ্যাকাউন্টিং আছে? না না না, নাই। তোমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বাচ্চা গেছো। অ্যাকাউন্টিং নিলে 5টা সাবজেক্ট ছিল, এরকম এরকম আর 5টা সাবজেক্ট। দুইটা করতেই জান শেষ। ওইটা বাইচা গেছো গা। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের কোনো ওয়ার্কিং করব না, এর কারণ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পুরাটা বলছে ফিক্সড। যদি ফিক্সড বলে তার ওয়ার্কিং লাগে না, পুরাটা 100%। তারপরে আছে সেলিং এক্সপেন্স, এটার করতে হবে, এটা শেষ ওয়ার্কিং। সেলিং এক্সপেন্স, তাই এটার মধ্যে লিখবো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট যখন করব, এটা আছে 31,500, এটার 30% হবে ভেরিয়েবল, আর ভেরিয়েবলের রেট বাই করতে হয় দেখা 9,000 দিয়া ভাগ। তাহলে 31,500 ইন্টু 30% ভাগ 9,000, এটা করার পরে 1.05 হয়েছে। তোমরা একটু দেখো, এরপরে লিখবো ফিক্স কস্ট। ফিক্স কস্ট হলো 31,500, 70%। তাহলে 31,500 70% ধরবো, এটা হলো 22,050। আমাদের এই অঙ্কের জন্য প্রয়োজনীয় ওয়ার্কিং শেষ। তোমরা এতটুকু উঠাও, 2 মিনিট টাইম, আমি পানি খেয়ে আসি। 2 মিনিট টাইম, এরপরে বাজেট বানাবো। বাজেট যখন বানাবো তখন মনে হবে ফ্লেক্সিবল বাজেট করতেছো, যে আগের অধ্যায় আর এই অধ্যায় তো সলিউশন সেম, শুধু ওয়ার্কিংটা বুঝতে হয়।
এই পুরাটা কইরা একটা মন্তব্য দিতে হবে। ফ্লেক্সিবল বাজেটে মন্তব্য লাগে না, এই চ্যাপ্টারে মন্তব্য লাগে, কিন্তু অঙ্ক যখন সাজাবো না তখন দেখো একটু পরে দেখবা যে আগের অঙ্কের মতো সেম। আচ্ছা, এটা উঠায় ফেলো তোমরা। তোমাদের তোলা হয়েছে? হ্যাঁ স্যার, তোলা হয়েছে। চলো, আশা করি বাকিরা তুলে ফেলছো। এই মানগুলা স্যার কিন্তু ওই এখন আমার এই নেটে প্রবলেম ছিল তো স্যার, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা কি স্যার হবে না? ওই যে 100% বললে ওয়ার্কিং করতে হয় না। ও 100% বললে ওয়ার্কিং করার দরকার নাই। 100 না বইলা যদি অন্য কিছু বলে তাহলে এরকম ওয়ার্কিং আচ্ছা করতে স্যার, হয়। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এখন আমরা বাজেট বানাবো, চলো। ওই যে অঙ্কটা তৈরি করি এবার। অঙ্ক সহজ, শুধু বুঝতে হয়। না বুঝে এই অঙ্ক অঙ্ক পরীক্ষায় কারো পক্ষে দেয়া সম্ভব না। যদি কেউ বলে না আমি পাওয়া সম্ভব, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজাররা যে হিসাবগুলা করে, একটা কোম্পানির ব্যবস্থাপকরা যা করে ওটা হলো ব্যবস্থাপকীয় অঙ্ক। তার মানে ম্যানেজার কিন্তু একটা কোম্পানির প্রাণ শক্তি। ম্যানেজারের ভুল ডিসিশন পুরো কোম্পানি ধইসা যাইব। ম্যানেজারের একটা ভুল ডিসিশনে একটা অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, একটা অর্ডারের ফলে লস হবে, কোটি কোটি টাকা লস হবে। তার মানে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা দিয়েই আসলে ফ্যাক্টরিটা চলে, বুঝছো? একটা কোম্পানি, একটা গার্মেন্টস, যত বড় কোম্পানি হোক না কেন, ম্যানেজারের ডিসিশন ভুল হইলে সব শেষ। তো আমরা করতেছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো এটা আসলে বিশাল একটা জগৎ। তোমরা মাত্র ওই জগৎ থেকে 1% কিছু সলিউশন শিখতেছো। এখানে ডিটেলস, এটা অনেক শিখতে হয়। আর এই সাবজেক্টটার উপরে মানুষ পিএইচডি করে, বুঝছো? এই যে সিএ আইসিএম এ যখন করে তারপরে ফেলোশিপ করে এই সাবজেক্টটার উপরে। আর আমরা এইসব সাবজেক্টকে এত হালকা ভাবে দেখি। এখানে আমরা লিখবো টু শিফট। টু শিফটে হলো 9000 ইউনিট। এটা হলো থার্ড শিফট। থার্ড শিফট হলো 4500 ইউনিট। আর এটা হলো টোটাল। টোটাল হলো 13500 ইউনিট। এটা আশা করি কই থেকে লিখছি তোমরা বুঝছো। এটা ওয়ার্কিং এক দেখা লিখছি, ওয়ার্কিং এক দেখা দেখা এটা লিখছি। টু শিফটের প্রোডাকশন, থার্ড শিফটের প্রোডাকশন, টোটাল প্রোডাকশন, এটা লিখছি। এখন আমরা এখানে শুরু করব। প্রথমে লিখবো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট ফ্লেক্সিবল বাজেটে যেমন করতাম এরকম। ডিরেক্ট ম্যাটেরিয়াল টাকা, এটা মনে হয় 14, আর একটা হলো 13.86। ওয়ার্কিং দুইয়ের মধ্যে বাই করে রাখছি, তোমরা দেখো ঠিক আছে কিনা। 14, 13.86। ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার ছিল মনে হয় একটা 9, আর একটা মনে হয় 11.7 না জানি কত। আমার সাথে কিন্তু তোমরা একটু চেক করো, আমার কাছে তো নাই, মুই চালাইছি।
ফ্যাক্টরি ওভারহেড, এটা মনে হয় আমরা বের করছিলাম 1.5 নাকি? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি ফ্যাক্টরি ফাইভ করছি স্যার হচ্ছে 1.50। হ্যাঁ, সেলিং এক্সপেন্স 1.05, সেলিং এক্সপেন্স 1.05, হ্যাঁ স্যার, উপরটা 50 হবে। ওই দেখ, 1.5 আর 50 একই কথা। টোটাল ভেরিয়েবল কস্ট মানে ভিসি গুণ পরে করি, এরপরে শিরোনাম হলো ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের মধ্যে প্রথমে লিখবা অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। এটা প্রশ্ন থেকে দেখে লিখবো, কারণ এটা 100% বলছে 36,000। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 36,000। ফ্যাক্টরি ওভারহেড এটা বের করছিলাম, আমার তো মনে নাই, কারণ দেখকালে 40,000 না জানি কত বের হয়েছিল। 40,500 স্যার। 40,500। সেলিং ওভারহেড এটা বের হয়েছিল 22,050 মনে হয়। এটা যোগ করলে হবে টোটাল ফিক্সড কস্ট, বি নাম্বার দিয়ে লিখলাম, সংক্ষেপে লিখতেছি টোটাল এফসি। এইটুকু যোগ করব, এইটুকু যোগ করব, এটুকু যোগ করব, এটুকু যোগ করব। এটার নাম হবে সি নাম্বার দিয়ে টোটাল কস্ট। আরো দুইটা লাইন আছে, এরপরে নিচে আর দেখা যাবে না মনে হয়, তাই আমি উপরেরটি শেষ কইরা নিচে মুছে আবার করব। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এইটুকু যোগ করে দেই, 36,000 যোগ 40,500 যোগ 22,000 দুত্তরি 50, এটা মনে হয় 98,550। আশা করি তোমাদের যোগফল তোমরা একটু চেক করবা। 98,550 এইটা, এটা করলাম। এখন আমরা এটা করব। এইটা করার সময় একটু খেয়াল করো তোমরা। আচ্ছা, এইটুকু আগে করো, তারপরে বাকিটা দেখতেছি আমি। আগে এটা করো। যদি হইয়া থাকে আমাকে বইলো কিন্তু। হ্যাঁ স্যার, হয়েছে তো স্যার। হইছে? হ্যাঁ স্যার, হয়েছে স্যার। আচ্ছা, যদি এইটা হয়ে থাকে তাহলে খেয়াল করো পরে, এই যে 9,000 × 14, 9,000 × 14 1,26,000। এরপরে 13,500 × 13, এইটা 13,500 গুণ 13 টাকা 86 পয়সা। এটা কি 86 ছিল? হ্যাঁ স্যার, 1,87,110। এই দুইটার বিয়োগ ফল এখানে
এটা হলো 61,110। এখন এটা 9,000 ইন্টু 9, এটারে এটা দিয়া গুণ 81,000। তারপরে 4,500 ইন্টু 11.7, 4,500 ইন্টু 11.7, এটার অ্যান্সার 52,650। এই দুইটার যোগফল এখানে 81,000। এটা যোগ করলে 1,33,650। আশা করি তোমরা বুঝতে পারছো। 1,33,650 এটা হইল। তারপরে আবার দেখো, এই 9,000 ইন্টু 1.5, 9,000 ইন্টু 1.50, এটার অ্যান্সার 13,500। এবার 4,500 ইন্টু 1.5, 4,500 ইন্টু 1.5, এখানে 6,750। এই দুইটা যোগ করে এখানে বসায় দিলেই হবে। 13,500 যোগ 6,750, এটা যোগ করলে 20,250। এখন এই 9,000 ইন্টু 1.05, 9,000 ইন্টু 1.05, এটা করার পরে 9,450, আবার 4,500 ইন্টু 1.05, এটা হলো 4,725। এই দুইটার যোগফল এটা হলো 14,175। তোমরা একটু যোগফল একটু গুণগুলো আমার সাথে চেক করো। 14,000 এটা ঠিক আছে কিনা, 175। এখন আমরা কি করব, এই ঘর এই ঘর এই ঘর, এই তিনটা ঘর যোগ করব। এই ঘর সহজ, ওই ওয়ার্কিংটা বুঝতে পারলি। এখন আমরা তাহলে যোগ করি। প্রথমটা হলো 1,26,000 যোগ 81,000 যোগ 13,500 যোগ 9,450, এটা যোগ করলে 2,29,950। এর সাথে আবার এইটা যোগ, যোগ 98,550, এটা যোগ করলে 3,28,500, 3,28,500 এই অংশটা হয়েছে। আর এখন আবার এটা করব, 161110 প্লাস 51,650 প্লাস 6750 প্লাস 4725, এটা যোগ করলে 1,24,235। এখানে তো কিছু নাই, তাহলে এটাই হবে 1,24,235। এখন আবার কি করব, এইটা যোগ করব। 1,87,110 প্লাস 1,33,650 প্লাস 20,250 প্লাস 14,175। আমার এটার অ্যান্সার আসে 3,55,185। এটার সাথে আবার এটা যোগ, যোগ 98,550, এটা যোগ করলে 4,53,735, 4,53,735। এখন আমাদের আরো দুইটা লাইন আছে, তো তোমরা একটু যোগ কইরা করো। যদি কোথাও ভুল হয় তাহলে আমারে কইতে হইব, যোগটোগ ভুল করলে সমস্যা। কোথাও কি ভুল টুল করছি? তার একটা জায়গায়, টোটাল টাকাটা বইয়ের সাথে মিলতেছে না। একটা জায়গায় ভুল হয়েছে। অঙ্কে শেষের লাইনের আগের লাইনে বলছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাড়বে 5,000, এই লাইনটা আমি পড়েই নাই। এই যে এখানে 5,000 হবে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 5,000, তাহলে এখানে 45,000, এটা যোগ করলে 5,000। আচ্ছা,
এখন আমি আবার যোগটা করে দিচ্ছি। এটা হলো বেশি পরিবর্তন না, এটা যোগ করতে হবে। এটা হইলো কত? 98,550 যোগ 5,000। এটা যোগ করলে এই অংশটা ভুল হয়েছে। এটা 1,03,550। এটার সাথে আবার এটা যোগ, যোগ 3,55,185। এটার অ্যান্সার 4,58,735। 4,58,735। কোথায় ভুলটা হয়েছিল খেয়াল কইরো। আমাদের বলছে 3 নাম্বার শিফট চালু করলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাড়বে 5,000। অঙ্কের শেষের লাইনের আগের লাইন, একদম বটমের এক লাইন উপরে। হ্যাঁ, তো 5,000 বাড়বো, তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 5,000 টাকা বাড়াইছি, এখানে বসাইছি। আমাদের এইটুকু হয়েছে। এরপরে আমরা কি করব? সেল করব আর হলো প্রফিট করব। তোমরা এই পর্যন্ত একটু উঠাও, আমি একটু চেক করি বইয়ের সাথে আনসার মিলছে কিনা। আহ তার আনসার মিলছে। 3,28,500। হ্যাঁ, মাঝখানে ওরা একটা ঘর করে নাই, তো না করে না করুক, আমরা করব। হ্যাঁ, অ্যান্সার হয়েছে। এখন আমাদের আর মাত্র 2টা লাইন আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। প্রফিট পর্যন্ত করতে হয় সেল থাকলে। তো আমি আশা করি তোমরা উপরের দিকে লিখছো। এখন এই দিকটা আমি মুছে ফেলি, এখানে বাকি 2টা লাইন করব। নিচেই চলতেছে, কন্টিনিউ করতেছে পেজটা, জাস্ট আমি এটা করতেছি। তো এরপরে আমরা লিখবো হলো সি নাম্বারের পরে ডি নাম্বার দিয়ে লিখবো সেলস। সেলস হলো 45 ছিল, আর একটা মনে হয় 42। হাসানা মিসা, 45 আর 42 ঠিক বলছে, 45 আর হলো 42। তো আমরা 9,000 ইন্টু 45, 9,000 গুণন 45, এটা করলে 4,05,000। তারপরে হইলো এখানে বলছে 13,500 ইন্টু 42, এটা করলে 5,67,000। এই দুইটার বিয়োগ ফল হইলো এটা। ম্যাটেরিয়াল আর সেলিং প্রাইস একরকম করতে হয়, তাহলে 5,67,000 মাইনাস 4,05,000, এটার অ্যান্সার 1,62,000। ধরো 1,62,000। এরপরে লাস্ট ওয়ান আমরা করব প্রফিট। প্রফিট হলো সেলস থেকে টোটাল কস্ট বাদ, সেল থেকে টোটাল কস্ট বাদ। তাহলে সেলস হলো 4,05,000, টোটাল কস্ট হলো 3,08 কত 28,500। 4,05,000 মাইনাস 3,28,500, ভুল লিখছি, 3,28,500। এটার অ্যান্সার 76,500। তারপরে 1,62,000 মাইনাস 1,29,235, এটার অ্যান্সার 32,765, যদি ভুল না হয়। তারপরে 5,67,000 মাইনাস 4,58,000, 58,735, এটার অ্যান্সার 1,08,265। প্রফিট 1,08,265। 76,500, 1,08,265। এই মাঝখানেরটা কি ভুল হয়েছে? এটা এটা একটু দেখো তো, এটা মনে হয় ভুল হয়েছে না? কত হইলো? +62,000। প্রফিটে ভুল দেখতেছি।
আহ 5,76,000 77,000 সেলের পরিমাণ 5,67,000, দূর আমি 77,000 লিখছি, মাইনাস 4,50,000, তাহলে 1,62,000, এটা ঠিক আছে। টোটাল কস্টটা একটু চেক করো তো, টোটাল কস্টটা এইটা কত ছিল? পঁচাশি মাইনাস 229950, এই যে এখানে বলেছে, এখানে ছিল 1,00,000, দেখছো আমি যোগফল ভুল করছি, তোমরা দেখো নাই, তার মানে 1,00,000 আমি এই ঘরের যোগফল ভুল করছি, 1,25,235, দেখছো 1,000 টাকা কম লিখছিলাম। তাহলে এটার অ্যান্সার হলো 1,30,000, 1,30,235, 1,30,235, আর এটা 1,62,000 মাইনাস 1,30,235, এটা 31,000, যোগটা ঠিক ছিল না, 31,765 টাকা। দেখো তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে, টু শিফটে 9,000 পণ্য বানাইয়া লাভ করে 86,500, থার্ড শিফটে 4,000 পণ্য বেচা লাভ করে 31,000, টোটাল পণ্য বেচা 1,08,000 টাকা লাভ হয়। তো বলো 9,000 পণ্য বেচা এত টাকা লাভ হয়, আর 4,000 পণ্য বেচা 31,000 লাভ হইতাছে, তার মানে লাভ তো হইতাছে। যদি পণ্য উৎপাদন করে বিক্রি করে লাভ হয়, তাহলে ওই ব্যবসা আমরা অবশ্যই করব। তাহলে আমরা 3 নাম্বার শিফট চালু করলে 31,000 টাকা লাভ হইব, তা লাভ হইলে তো আমরা ব্যবসায় নামবো অবভিয়াসলি। তাহলে এখন এটার কমেন্টস লিখতে হবে, কমেন্টস, দ্য কোম্পানি শুড be started third shift. The company should be started third shift. কোম্পানির উচিত তৃতীয় শিফট চালু করা। কেন চালু করা? এই যে আমি এখানে করে ফেলছি, দেখছো এইখানে আমি করে ফেলছি, কয় টাকা লাভ হয়? 31,000 টাকা লাভ হয়, 31,765 টাকা লাভ হয় তৃতীয় শিফট চালু করলে।